প্রিয় দর্শক, মা আমার মা অনুষ্ঠানের ঈদের বিশেষ পর্ব থেকে আমি কাজলী আহমেদ সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। দর্শক, পৃথিবীর সকল মায়ের প্রতি আদর, স্নেহ, ভালোবাসা, শুভকামনা ও গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের মা আমার মা অনুষ্ঠান। মা আমার মা অনুষ্ঠানে প্রতিটি শ্রেণী পেশার মা অতিথি হয়ে আসেন। তারই ধারাবাহিকতায় আজকের অতিথি নিমা রহমান, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার অপেক্ষা রাখে না। চলুন দর্শক, ঈদের এই আনন্দক্ষণে কিছুটা সময় কাটাই তার সাথে। বিশেষ পর্বে মা আমার মা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার কর্মব্যস্ততার কথা জানবো, তার আগে জানতে চাই ঈদের দিনে আপনার মায়ের সাথে কোনো স্মৃতি কথা। আমার মার নাম হাসিনা রহমান। আমার মা কবি গোলাম মুস্তাফার মেজ মেয়ে, আর আমি তার ছোট মেয়ে। এখন ছোট মেয়েদের সাধারণত খুব আহ্লাদ করে ঈদের সময় রাখা হয়। আমারও সেই আহ্লাদটা ছিল। আমার অনেকগুলো কাপড় হতো, অনেক বোনরা দিত কাপড়, আত্মীয় স্বজনরা সবাই কাপড় দিত, মাও দিতেন অনেক কাপড়। তারপরে অবশ্য মা 30 বছর হয়ে গেছে, মারা গেছেন এখন। তারপরে যেটা করতেন ঈদের সময় সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে নিয়ম ছিল যে ঈদের রান্না প্রত্যেকের একটা করে করতে হবে। তা আমি অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরে একটা রান্না করতে হতো। রান্না শিখিয়েছিলেন মা ছোটবেলা থেকেই। আর বাথরুমগুলো পরিষ্কার করে ধুতে হতো, কারণ মা বলতেন যে মেয়ের বাথরুম আর রান্নাঘর পরিষ্কার থাকে না, তার সংসারটা ঠিক মতো পরিষ্কার হয় না। তো এগুলো কাজগুলো শিখিয়েছেন। কিন্তু এই যে অনেকগুলো কাপড়, সেই জিনিস আর এখন হয় না, এখন অন্যকে দিতে হয়। তো মার সেই অনেকগুলো কাপড় পাওয়া, বিদেশ থেকে আনা কাপড় রেখে দিতেন, সেটা ঈদের সময় দিতেন, বা অনেকগুলো শাড়ি পাওয়া, এই স্মৃতিগুলো মনে আছে। মা অনেক রকম রান্না করতেন। আমার মা খুব ভালো রান্না করতে পারতেন। কাছ থেকে আমরা রান্না শিখেছি। হ্যাঁ, মার কাছ থেকে রান্না শিখেছি অবশ্যই। ঈদের দিনে অনেক উপহার পেতেন, ঈদ উপহার। ঈদের কাপড় চোপড় অনেক পেতাম, সেটা অনেক হতো। এই এখন একটা কাপড় পরছি, আবার কিছুক্ষণ পর আরেকটা কাপড় পরছি, এরকম করে হতো আর কি। হ্যাঁ, ছোটরা যা করে। আপনার মা হওয়ার সময়কাল আর তখনকার কিছু কথা বলেন। আমার একমাত্র ছেলে আরিক আনাম, ডাকনাম দীপ্র। একমাত্র সন্তান? হ্যাঁ, একমাত্র সন্তান। আমি মা হয়েছি আপনার 87-এ, অনেক ছোট ছিলাম। 87-এ আমার ছেলে জন্মেছে। তখন ছোট ছিলাম বলে ঠিক আর মা ছিল না, তো সেই জন্য মানে প্রেগনেন্সিটা খুব কষ্টের ছিল। সবসময় উল্টে যেত, খেতে পারতাম না। তখন তারিক আনাম সাহেব আমাকে খুব যত্ন নিয়েছেন, খুব। আমার হাজব্যান্ড, সেটা সবাই জানে। তো উনি আমাকে অনেক যত্ন নিতেন, খাইয়ে দিতেন, সব সেবা শুশ্রূষা সব উনিই করতেন। যেহেতু মা ছিল না, তো ওর তো করতেই হয়েছে। আর আমরা আলাদা থাকতাম, আলাদা সংসার ছিল, সংসারও ছিল, আর প্রেগনেন্সিটা খুব কষ্টের ছিল, দুজনের সংসার। হ্যাঁ। আপনার সন্তান যখন ছোট ছিল তখনকার ঈদের কোনো কথা মনে পড়ছে? না, সেটা তো সবসময় মনে পড়ে। আমার ছেলে ছোট ছিল, খুব সুইট ছিল, আর অদ্ভুত রকমের দুষ্টু ছিল। তা আমার রোজার ঈদের কথা যা মনে আছে, যে ও 3 বছর বয়স থেকে সালাম করতে শিখলো, তারপরে হাতটা বাড়িয়ে দিত সালামের জন্য। তো এগুলো করতো। আর কোরবানির ঈদে ওই গরু কিনে আনলো ওর বাবা, তারপর থেকে ও গরুর দাম জিজ্ঞেস করতো, রাস্তায় গেলেই গরু দেখে জিজ্ঞেস করতো কত কত কত। আর প্রত্যেক বাড়িতে গিয়ে একটা কিছু না কিছু ওর স্পেশাল খাবার করে রাখতেন সবাই, আমার বোনটোনরা। তো সেগুলো আর কি খাওয়া টাওয়া নিয়ে ও খুব মজা করতো ঈদে। থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ নিমা রহমান। পিতা লুৎফর রহমান ও মাতা হাসিনা রহমানের কুল জুড়ে 10ই আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন
এই অভিনেত্রী। নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হন 1974 সালে। মাত্র 2.5 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এবং 1975-76 সালে অর্জন করেন জাতীয় পুরস্কার। অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয়ের পাশাপাশি অভিনয় করেন অপর্ণা সেনের যুগান্ত ও তন্ময় তানসেনের পদ্মপাতার জল চলচ্চিত্রে। নিমা রহমান 1985 সালের 31 মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা তারিক আনাম খানের সাথে। 1987 সালের 16 সেপ্টেম্বর এই তারকা দম্পতির ঘরে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আরিক আনাম খান। ছোট্টবেলার নিমা রহমান আর আজকের এই অবস্থান আপনার, এর মধ্যে অনেকটা সময়, এই সময়ের গল্প জানতে চাই। অনেক সময়। আমি 2.5 বছর বয়স থেকে ছোটদের অনুষ্ঠান করা শুরু করেছি ছড়া গান দিয়ে। আর এখন তো অভিনয় ছাড়াও ডিরেকশন দিই, প্রডিউস করি, লিখি। তো এত কিছুর মধ্যে যেটা বলবো যে উত্থানটা হয়েছে আমার মার কারণে। 2.5 বছর বয়সে আমার মার মুখ থেকে ছড়া গান আর ছড়া শুনে শুনে আমি শিখেছিলাম সেগুলো। পড়তে তো পারতাম না ওই বয়সে, শিখেছিলাম সেগুলো। তারপর 5 বছর বয়সে প্রথম নাটক করি আমি, আতিকুল হক চৌধুরীর যেদিন চিঠি এলো। সেই তখনও আমি বাংলা পড়তে পারতাম না, আমি ইংরেজি স্কুলে পড়তাম। তো মা ডায়লগগুলো বলে বলে দিতেন আর আমি মার মুখের থেকে কথা শুনে শুনে এইগুলো শিখেছিলাম, মুখস্থ করিয়েছিলেন মা। মা ডায়লগ বলতেন আর আমি তারপরে ডায়লগটা বলতাম। তো এইভাবে মার কাছ থেকে পুরোটাই শেখা আমার উত্থানটাই মার জন্য। আমি কখনো ভাবিনি যে আমি অভিনেত্রী হব বা একজন আবৃত্তিকার হব বা উপস্থাপক হব বা শিল্পী হব, এটাও ভাবিনি। আমার মার উৎসাহেই, মা তো কবি গোলাম মোস্তফার মেয়ে ছিলেন, তো মা সাংস্কৃতিক অঙ্গন থেকে এসেছিলেন। মুস্তাফা মনোয়ার আমার মামা। তো একটা সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে আমি বেড়ে উঠেছি। যদি আমার বাবা ব্যবসা করতেন, ব্যবসায়ী পরিবারেরও মেয়ে আমি বটে, কিন্তু মার কারণেই এই ইন্টারেস্টটা। আমি 10 বছর বয়স থেকে স্টেজে অভিনয় করি। মা অনেক কষ্ট করতেন, মা ওষুধ খেতেন, তখন প্রেশার অনেক হাই ছিল। আমি ওনার ছোট মেয়ে, তো একটু বয়সের বাচ্চা, তো প্রেশারের ওষুধ অনেক সময় পানি পেত না, পানি শেষ হয়ে যেত। তো আর নোংরা পানি কোথা থেকে খাবে, খালি গলায় ওষুধটা গিলে ফেলতেন। এইসব কষ্ট অনেক করেছেন। আর আমাকে মুখস্থ করানো নিয়ে অনেক যন্ত্রণা করতে হয়েছে, আবৃত্তি শেখানো নিয়ে অনেক যন্ত্রণা করতে হয়েছে। একসময় আমার গলাটা বসেই গিয়েছিল প্রায়, ঠান্ডা লেগে। তখনও আমার 9-10 বছর বয়স ওই সময়টায়। তো মা রেওয়াজ করানো, আবৃত্তির কণ্ঠ যাতে শক্ত হয়, সেই জন্য মানে সুস্পষ্ট উচ্চারণ হয়, সেগুলো সব মার কাছ থেকে শেখা। আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে কিছু বলেন। আমি তো নাটক এখন সিরিয়ালস বানাই, ডিরেকশন দেই। হ্যাঁ, সিরিয়াল বানাই, লিখি, গল্প প্রযোজনা করি। আর এখন আবার অভিনয় শুরু করেছি, মাঝখানে অভিনয়টা বন্ধ ছিল। তো এগুলো নিয়েই ব্যস্ততা। কাজের পরিবেশটা কেমন লাগে? হ্যাঁ, এটা একটু ঝামেলার ব্যাপার বটে। আমাদের যখন কাজ শুরু করি আমরা তখন অনেক গোছানো ছিল, অনেক প্রফেশনালিজম ছিল। এখন সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে, ইন্টিগ্রিটি কমে যাচ্ছে। মানুষের কষ্ট করবার ইচ্ছাটা কমে যাচ্ছে, খুব অল্পে স্টার হয়ে যাচ্ছে সবাই। তো সেটা তো খুব একটা ভয়ঙ্কর সিচুয়েশন। আর এখন যেহেতু ইন্ডিয়ান চ্যানেল বেশি দেখা হচ্ছে, আমাদের এখানে নাটকের মান খারাপ হয়ে যাচ্ছে। তো কাজের পরিবেশ আর ভালো কি করে হবে? ভালো হওয়ার স্কোপটা এখানে কমে গেছে, কারণ আমাদের দর্শকরা এখন বাহিরমুখী, বাইরের জিনিস বেশি দেখছে, আমাদের জিনিসগুলো কম দেখছে। তো এখন সেই জন্য কি বলবো, খুব সুখে কাজ করছি না।
আপনার সন্তানকে সুশিক্ষিত করার জন্য কোন কোন দিকগুলোকে আপনি গুরুত্ব দিয়েছেন? প্রথমত তো ছেলেকে বড় করবার জন্য যেটা করে মারা, তাকে মানুষ বানানো। আমি কোনো ছোটোখাটো মানুষ করতে চাইনি, আমি চেয়েছি একজন বড়সড় মানুষ হোক, এবং সে বড়সড়ই হয়েছে। 6 ফিট 5 ইঞ্চি লম্বা, যাই হোক সেটা তো লম্বার কথা গেল। কিন্তু মানুষ করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ওকে সংস্কৃতি মনা করেছি, আমি ওকে বাঙালি করে গড়ে তুলেছি, এবং দেশপ্রেম যেটাকে বলে সেটা ওর মধ্যে সাংঘাতিক রয়েছে। যদিও বাইরে পড়ছে, এখন বিদেশে রয়েছে, ও এই সংস্কৃতি অঙ্গনটাকেই পছন্দ করে। অভিনয় করে, স্টেজে টেলিভিশনে অভিনয় করে, আরি কানন। আর অল্প করেছে কিন্তু চোখে পড়েছে সবার। আর যেটা আরেকটা জিনিস যেটাতে ইম্পর্টেন্স দিয়েছি সেটা হচ্ছে মানুষকে মানুষ বলে মর্যাদা দেওয়ার। এই জিনিসগুলোই আমি ওর মধ্যে করতে চেয়েছি, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেই। একজন সন্তানকে মানুষের মতো মানুষ করতে সব মায়েদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেন? এখন তো আমরা খুব একটা ডিফিকাল্ট সময় দিয়ে পার করছি। সন্তানরা ঠিকমতো বেড়ে উঠছে না, পড়াশোনার যন্ত্রণায়, বাইরে খেলার মাঠ নেই, সংস্কৃতি সেবা নেই, সেখানে বাচ্চারা এখন কেমন যেন জড়ভরত হয়ে যাচ্ছে। এবং হয় কেউ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, নয় ফ্রাস্ট্রেটেড হয়ে জঙ্গি হয়ে যাচ্ছে। এটাই তো দেখছি আজকাল আমরা। তো এখন আমি মাদেরকে বলবো যে মারা সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন, বন্ধুর মতো হন। বন্ধুত্ব থাকলে সেই বাচ্চা কখনো বিপথে যাবে না। বাচ্চাদেরকে আবার আমাদের ছোটবেলায় ফিরে যেতে হবে, যেখানে আমরা ছড়া শিখেছি, গান শিখেছি, নাচ শিখেছি, সংস্কৃতি সেবা করেছি, সাথে সাথে আমরা পড়াশোনাও করেছি। এখন তো পড়াশোনার চাপ, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, এগুলো বাদ দিয়ে যদি মারা বাচ্চাদেরকে এই সংস্কৃতির দিকে একটু ঠেলে দেন, আর যদি মারা নিজেরা বন্ধুসুলভ আচরণ করেন, তাহলে বোধহয় ভালো হয়। সময় দেখা যায় যে মা বাবাকে সম্মান করছে না সন্তান, মাকে অবহেলা করছে, এবং শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম বা অন্য কোনো জায়গায় তাকে অবস্থান নিতে হচ্ছে। এ ব্যাপারে সেই সব সন্তানদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি আসলে বৃদ্ধাশ্রমের ব্যাপারটা পছন্দ করি। আমি মনে করি আমাকে বৃদ্ধাশ্রমে দিলে সেটা ভালো হবে। একটা সুন্দর বৃদ্ধাশ্রম গড়ে তোলা উচিত আমাদের, যেখানে বড় স্থানীয় যারা একটু ভালোভাবে ল্যাভিশলি থাকে, তারাও যাতে একটা ভালো বৃদ্ধাশ্রমে থাকতে পারে। কারণ এখনকার সন্তানদের পক্ষে বাবা মাকে খেয়াল করাটা একেবারেই সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। কারণ নিজেরা কাজ করছে, বাড়ি ফেরার কোনো সময় নেই, ছেলেদের জন্য তো একেবারেই সময় হচ্ছে না মা বাবাকে দেখা। মেয়েরা তাও একটু দেখে বাবা মাকে। আমি খুবই আনলাকি, আমার মেয়ে নেই। মেয়েরা খুবই দেখে বাবা মাকে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাবা মার সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে চেষ্টা করে বাবা মাকে টেনে নেওয়া যায়। কিন্তু অসুখ হয়ে গেলে কেয়ার গিভার কোথায় পাবে? কাজের মানুষ পাওয়া যায় না আজকাল। বাড়িতে কার কাছে রেখে যাবে? নিউক্লিয়াস ফ্যামিলি, ছোট হয়ে আসছে পৃথিবী, ছোট হয়ে আসছে ফ্যামিলি। তো এখানে জয়েন্ট ফ্যামিলিতে যে সুবিধাটা ছিল যে একজন অসুস্থ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলেও তার একটা আলাদা জায়গা থেকে যেত, কিন্তু একটা ছোট ফ্যামিলিতে একজন বৃদ্ধ মানুষের জায়গা হয় না সহজে। তার জন্য একজন কেয়ার গিভার লাগে। কেয়ার গিভারের অভাবে আমার মনে হয় বৃদ্ধাশ্রম খুব ভালো একটা নিরাপদ আশ্রয়। কেয়ার গিভার থাকে সেখানে, নার্স থাকে, ডাক্তার থাকে। তো এটা যদি ঠিকমতো টাকা পয়সা দিয়ে আমরা একটা ভালো বৃদ্ধাশ্রম গড়ে তুলতে পারি, তাহলে সেটা সমাজের জন্য খুবই ভালো হবে। ধনী গরিব ছোট বড় সবার জন্য ঈদ। তো ঈদের দিনে আমাদের করণীয় কি হতে পারে যদি বলেন? ঈদের তো সবার জন্য, এটা যেটা আপনি বললেন সেটা অবশ্যই। তবে ছোটদের জন্য ঈদটা অনেক বেশি মজার, বড়দের জন্য শুধু কর্তব্য আর দায়িত্ব। তেমনি ধনী গরিবের মধ্যে বলতে গেলে গরিবদের জন্য ঈদটা স্পেশাল কিছু, ধনীদের তো স্পেশাল কিছু হয় না। সারা বছরই তারা কাপড় কেনে, সারা বছরই তারা ভালো খাচ্ছে, সারা বছরই কিছু না কিছু উদযাপন করছে।
তো গরিবদের জন্য যেটা হয় সেটা তাদের স্পেশাল কিছু কাপড় পায়, জাকাতের কাপড় পায়, মানুষে এমনি কাপড় দেয়, তারা স্পেশালি একটু সুন্দর করে কাপড় চোপড় পরতে পারে, খাওয়াটাও কেউ কেউ তাদের বাড়িতে গরিবদেরকে খাওয়ায়। তো ঈদের জন্য স্পেশাল এগুলোই হয়, এটাই করা উচিত সবার। আপনার সন্তানকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি নিজেরই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো একেবারেই চিন্তা করি না। ওর ভবিষ্যৎ ওর, একেবারেই ওর নিজের। ও যা করতে চাইবে, যা করবে, ও যেন একটা ভালো মানুষ হয়ে সেটা করতে পারে, এটাই হচ্ছে আমার চাওয়া। মানুষ যত হয়, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আর কিছু না। নিমা রহমান, যেহেতু আমাদের মা আমার মা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনি কি মাকে নিয়ে কোনো আবৃত্তি করে শোনাবেন? অনেক ছোটবেলার করা কবিতা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে নিয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে জানালাটার কোণে দূরে কোথাও তাকাই দূরে, মাকে আমার পড়ে না মনে। অনেক ব্যস্ততার মাঝেও মা আমার মা অনুষ্ঠানের বিশেষ পর্বে আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। মাই টিভিকে অনেক ধন্যবাদ, আর এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। মা আমার মা অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনেত্রী নিমা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। আগামী পর্বে আবারও দেখা হবে কোনো এক মাকে নিয়ে, আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান মা আমার মা অনুষ্ঠান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।